experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কিন্তু এখন বুঝতে পারে হাজারটা আশার তো বহু দূরের কথা, একটা আষাঢ়ের একটা দিনের এক মুহূর্ত পার করাও তার জন্য কত নির্মম যন্ত্রণার। কি দরকার এই বৃষ্টি নামার? যেই বৃষ্টিতে শৌখিনের বিচরণ নেই সেই বৃষ্টির নামার কি দরকার? কোনো দরকার নেই, নিঃশেষ হয়ে যাক এই আষাঢ়। আর এই বৃষ্টিও পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাক, বৃষ্টি নামক জিনিসটি নিশ্চিহ্ন হয়ে যাক। শৌখিনের জন্য সঞ্জুর মনে জমে আছে অভিমান। শৌখিনের জন্য তার অনুভূতি কতটা গাঢ় সেটা শুধু শৌখিন চলে যাওয়ার পরেই বুঝেছে সে। আর অভিমানের হিসাবও কষতে শিখে গেছে খুব ভালোভাবে। শৌখিনের প্রতি অভিমান শুধু এই কারণে যে শৌখিন তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করেনি। সে আসবে বলে কথাও দিয়ে আসেনি। যখন সে আসবে বলেই কথা দিল, তখন কেন আসছে না? কেন এই অপেক্ষার প্রহর দীর্ঘ করছে? সঞ্জুর নয়ন দুটি ভিজে উঠল, ঝাপসা হয়ে গেল চোখের দৃষ্টি। আর সেই ঝাপসা চোখের দৃষ্টিতে ফুটে উঠল একটা চিরচেনা মুখ। সঞ্জুর দৃষ্টি সচকিত হয়ে উঠল। সে ঝুঁকে পড়ল রেলিংয়ের ওপর। বৃষ্টির পানি সরাসরি মাথায় পড়ছে এখন। সঞ্জুর চোখের দৃষ্টি অস্থিরভাবে এদিক ওদিক ছুটছে, হন্য হয়ে খুঁজছে। বুকের ভেতর অশান্ত ছটফটানি শুরু হলো। কোথায় গেল লোকটা? এই মাত্রই তো এখানে দেখতে পেয়েছিল। নিমিষে কোথায় হাওয়া হয়ে গেল? সঞ্জু যতদূর চোখ যায় সর্বত্র খুঁজল, কিন্তু সেই চিরচেনা অতি প্রিয় মুখওয়ালা লোকটিকে আর চোখে পড়ল না। দৌড়ে বারান্দা থেকে নিচে যাওয়ার জন্য ছুটছে সঞ্জু। একটু আগে যা দেখলো মন বলছে তা মিথ্যা হতে পারে না, কিছুতেই মিথ্যা না। সঞ্জু মনে হাজারো উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা, অস্থিরতা নিয়ে ছুটছে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব, নাকি স্বপ্নময় বাস্তব? তার চোখ থেকে একের পর এক অশ্রু বিসর্জন হচ্ছে। এটা অবশ্যই বাস্তব, এটা বাস্তব হতেই হবে। সঞ্জু কয়েক মিনিটের মধ্যেই রাস্তায় নেমে এলো। তীব্র বৃষ্টির মাঝে দাঁড়িয়ে দ্রুত চোখের দৃষ্টি ঘোরাতে লাগলো সবখানে। এদিক থেকে ওদিক ছুটে প্রতিটা দোকানের ভিতরও খুঁজলো, কিন্তু কোথাও পেল না সেই প্রিয় মুখের ব্যক্তিটিকে। সঞ্জু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আকাশের বুক কালো হয়ে বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে অঝোর ধারায়। সঞ্জুর বুক দ্রুত ওঠানামা করছে, শ্বাস পড়ছে ঘন। ভেজা ছোট ছোট চুলগুলো মুখের ওপর পড়ছে এসে। মাথা নিচু করে হাঁফাচ্ছে সে। চারপাশ শূন্য, আর সেই শূন্যতা যেন উপহাস করছে তাকে। তার চোখকে মিথ্যা প্রমাণিত করতে চাইছে সেই উপহাস। কিন্তু না, কিছুতেই ভুল হতে পারে না। সে দেখেছে, সে অবশ্যই দেখেছে শৌখিনকে। ওই মুখ চিনতে তার কি করে ভুল হতে পারে? না, এটা ভুল ছিল না, কিছুতেই ভুল ছিল না। কিন্তু সত্যি শৌখিন হলে গেল কোথায় সে? সত্যিই কি ওটা শৌখিন ছিল, নাকি শূন্যতার এই উপহাসই সত্য? শৌখিন স্বপ্ন ছিল নাকি অবিশ্বাস্য সত্য? সঞ্জুর মনে একটা আশার প্রদীপ নিভতে নিভতেও জ্বলে উঠেছে, নিভু নিভু করেও জ্বলছে সেটা। সঞ্জু অস্পষ্ট কাপা কণ্ঠে বলে উঠল, সত্যি কি আমাদের আবার আষাঢ়ে দেখা হবে? সঞ্জু বাসের উইন্ডো থেকে বাইরের দিকে তাকিয়ে আছে, চোখে নির্লিপ্তকার ভাব। বৃষ্টির মাঝেও ব্যস্ত মানুষগুলো ছুটে চলেছে যে যার মতো। সঞ্জু কিছুতেই মন বসছে না। সঞ্জু অদূরে দৃষ্টি নিক্ষেপ করলো। ধোঁয়ার মতো পড়তে থাকা বৃষ্টির জলরাশির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর চোখ ফিরিয়ে আনলো বাইরে থেকে। শৌখিন চলে যাওয়ার পর থেকে এই বৃষ্টি বড় বিতৃষ্ণা লাগে তার। কেটে গেছে আরও একটা বছর। গেল বছরটা, সাথে সাথে বিদায় নিল আরও একটি আষাঢ়। আকুল হয়ে আষাঢ়ের জন্য প্রতীক্ষা করার পর গত 5টা আষাঢ়ের মতো 6ষ্ঠ আষাঢ়টাও তাকে নিরাশ করে বিদায় নিয়েছে। গত বছর আষাঢ়ে বৃষ্টির মাঝে রাস্তায় শৌখিনকে দেখতে পেয়েছিল। প্রথমে ভেবেছিল শৌখিন এসেছে। প্রত্যেকটা দিন কি আকুল হয়ে অপেক্ষা করেছিল শৌখিনের জন্য? এই বুঝে শৌখিন সামনে এসে ধরা দেবে করতে করতেও আষাঢ়ের প্রত্যেকটা দিন হতাশা মাখা উত্তেজনায় পার করেছিল। কিন্তু ভুল ভেঙেছিল আষাঢ় মাসটা শেষ হওয়ার পরে। আষাঢ় শেষ হওয়ার পর বুঝেছিল তার ভাবনা সব ভুল ছিল। সেদিন বৃষ্টির মাঝে বাস্তবে শৌখিনকে দেখেনি। যা দেখেছিল তা সবে চোখের ভ্রম ছিল। শৌখিন আসলে কি ওর সাথে দেখা না করেই চলে যেত? এমনটাও কি হতে পারে? না, পারে না, কিছুতেই পারে না। দেখতে দেখতে 6টা আষাঢ় শেষ হয়ে এই 7টা আষাঢ় শুরু হলো। আজ আষাঢ়ের 2 দিন চলে। এই 6 বছরে কত কত অচেনা মানুষজনের সাথে দেখা পেয়েছে, কিন্তু সেই চিরচেনা মানুষটার আর দেখা পেল না।
সঞ্জু আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে অভিযোগের সুরে বলে উঠল, শৌখিন, এই পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষটা হলেন আপনি। বাস ছেড়ে দিল। শেষ বিকেলের দিকেই সঞ্জু গ্রামে প্রবেশ করলো। গ্রামের ইটওয়ালা বিশাল রাস্তাটা পাকা হয়েছে, আশেপাশে বাড়িঘর হয়েছে আরও, সেই সাথে দোকানপাটও বৃদ্ধি পেয়েছে। রাস্তায় পরিচিত অনেকের সাথে দেখা হলো, কথা হলো একটু আধটু। আকাশ কালো হতে শুরু করেছে, বৃষ্টি নামবে। এবার আষাঢ়ে একটু কম বৃষ্টি হচ্ছে। প্রবেশদ্বার পেরিয়ে সঞ্জু বাড়িতে প্রবেশ করলো। প্রথমেই চোখ পড়ল কদম গাছ দুটোর দিকে। ফুলে পরিপূর্ণ হয়ে আছে গাছ দুটো। গাছের নিচে বেঞ্চিটার দিকে তাকাতেই বুকটা ভার হয়ে উঠতে লাগলো তার। একরাশ হাহাকার ঘিরে আছে জায়গাটা জুড়ে। শৌখিন ছাড়া যেন এই বেঞ্চিটাও শূন্যতায় ধুকে ধুকে মরছে। কেমন হতো যদি আজ শৌখিন এই বেঞ্চিটার উপর বসে থাকতো? কেমন হতো যদি ধরা বাঁধা নিয়ম ভেঙে চুরমার হয়ে যেত? ঘরের দিকে যেতে যেতে সঞ্জু বিড়বিড় করে বলে উঠল, শৌখিন, আপনি আপনার নিয়মকে এত বেশি মূল্য দিলেন যে আমি সেসবের কাছে একেবারেই তুচ্ছ হয়ে গেলাম। সেই যে ফেলে চলে গেলেন আর আসলেনই না। এই যে আমি আপনার জন্য রোজ নিয়ম করে মরছি, তাকে টের পান না আপনি? এত নিষ্ঠুর কেন হলেন আপনি? সঞ্জু ঘরে পা দিয়ে রিমিকে দেখতে পেল। রিমি মানে মন্টুর বউ। হল রুমে সোফার উপরে বসে আছে সে। রিমির কোল জুড়ে একটা 1 বছরের বাচ্চা হাতে খেলনা নিয়ে নাড়াচাড়া করছে। সঞ্জু গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিল, চুমু খেলো 2 গালে। রিমি সঞ্জুকে দেখে বেশ অবাক হলো, সেই সাথে খুশিও। আজ যে সঞ্জু আসবে তা বাড়ির কেউ জানতো না। রিমি বড় গলায় শাশুড়ি, যা আর চাঁদনিকে ডাকতে লাগলো। সঞ্জু গোসল সেরে হল রুমে এসে অবাক হয়ে গেল। এই একটু সময়ের ভেতরে নাস্তায় ভরে ফেলেছে। এই সন্ধ্যার সময় এত কিছু! সঞ্জু এত খাবারের মধ্যে থেকে নুডলসের বাটিটা তুলে নিল। 1 চামচ নুডলস মুখে পুরতেই মন্টু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। সঞ্জুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোর জন্য আমি বাস স্ট্যান্ডে 1 ঘন্টার সময় বেশি ধরে দাঁড়িয়েছিলাম, আর তুই কোন ফাঁকে বাড়ি এসে বলি? হ্যাঁ, যদি একা একাই আসবি তবে আগেই বলে রাখতি, আমি যেতাম না বাস স্ট্যান্ডে। রিমি অবাক হয়ে বলল, সে কি, তুমি আগে থেকেই জানতে আজ সঞ্জু আসবে? আমি আগে থেকে জানবো না তো কে জানবে? রিমি কিছু বলার আগেই সঞ্জু বলল, আমি কি করব মন্টু কাকা? তুমি তো আমায় বলনি যে তুমি আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে। 2-3 দিন আগে যখন ফোন করলাম তোমায়, তখন তুমি নিজ থেকেই তো বললে তোমার নাকি কি কি কাজ আছে, তুমি আসতে পারবা না। তাই আমি বাস স্ট্যান্ড থেকে একাই যেন চলে আসি। আমি বললেই হলো, কাজ কি আর আমার জন্য বসে থাকে সারাক্ষণ? দেখো, এখানে আমার কিন্তু কোনো দোষ নেই। আমি তোমাকে আমার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে বলিও নি। তুমি যাবে না বলে গেলে কেন? তাছাড়া তুমি যে বাস স্ট্যান্ড যাবে তা তো আর আমাকে জানাও নি। রিমি সঞ্জুর কথায় তাল মিলিয়ে বলল, সেটাই, নিজে উল্টাসিধা কাজ করে মানুষকে কথা শোনায়, ওনার স্বভাবই এমন। মনটা গরম চোখে তাকালো রিমির দিকে। রিমি মিইয়ে গেল। বৃষ্টি পড়ার ঝুপঝাপ শব্দ হচ্ছে। বারান্দার লাইট জ্বলছে, আলো নেই তেমন। বারান্দাটা কোনো রকম আলোকিত করেছে। দেয়াল ঘেঁষে রাখা বেঞ্চিটার উপর অন্যমনস্কভাবে বসে আছে সঞ্জু। চোখের দৃষ্টি অন্ধকারের মাঝে দাঁড়িয়ে থাকা দূরের ওই কদম গাছের দিকে। ওই কদম গাছের নিচেই তো দাঁড়িয়ে থাকতো শৌখিন। বাড়ির লোক ঘুমিয়ে গেলেই প্রায়ই একা একা বৃষ্টিতে ভিজত, কিন্তু এখন গাছের নিচটা শূন্যই পড়ে থাকে। কেউ আর রাতের আধারে ওখানটায় গিয়ে দাঁড়িয়ে থাকে না, বৃষ্টিতে ভেজে না। সঞ্জু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর চাঁদনি এসে বসলো সঞ্জুর পাশে। সঞ্জু দৃষ্টি অনুসরণ করে চোখ রাখলো অন্ধকারে। তারপর আবারও সঞ্জুর দিকে তাকিয়ে বলল, যখনই বাড়িতে আসিস তখনই দেখি রাতের বেলা বারান্দায় বসে কদমতলার দিকে তাকিয়ে থাকিস। তোর এই রোগ কবে যাবে আপু? সে না আসা পর্যন্ত যাবে না। সে কি আর আসবে? আসার হলে তো আগেই আসতো। আসবে। যারা কথা দিয়ে কথা রাখে না তারা তো বেঈমান। ওনাকে তো বেঈমান মনে হয়নি, ওনাকে আসতেই হবে। ঘুমাবি না? ঘুম না আসলে ঘুমাবো কি? চাঁদের কষ্ট লাগলো। এতগুলো বছর ধরে বোনকে এই অনিশ্চয়তার অপেক্ষা করে যেতে দেখেছে। বোনের কষ্ট সে খুব ভালো করেই বুঝতে পারে। চাঁদনি গলায় জোর দিয়ে বলল, একবার ওই কাদা ভূত এসে নিক, তারপর দেখিস ওনাকে কত কিছুর জন্য শাস্তি দিই। প্রথমেই শাস্তি দেবো আমার চঞ্চলাপুটাকে এমন শান্ত করে দেওয়ার জন্য। উনি যদি সত্যি আসে তাহলে ওনার সকল শাস্তি মার্জনা করে দেব আমি। ওনার উপর কোনো অভিযোগ থাকবে না আমার। চাঁদনি আর কিছু বলার পেল না, চুপ থাকলো। খানিক বাদে সঞ্জু বলল, তোর কলেজ কেমন চলে?
ভালো। বলেছিলাম আমার সাথে ঢাকা গিয়ে ভর্তি হতে, আব্বাও কত করে বলল, কিন্তু তুই ভাইয়ার মতো পাগলামি করলি। হয়েছে, আমার ঢাকা গিয়ে পড়তে হবে না। শহর আমার ভালো লাগে না, আমার জন্য গ্রামই সই। সঞ্জু নিঝুম হাসল। চাঁদনি বলল, ঘুমাতে চল। তুই যা। না ঘুমিয়ে এখানে বসে থাকবি সারা রাত? দেখি একটু বসে থেকে। কি দেখবি? ওনার প্রতীক্ষায় বসে থাকলে ওনার আগমন ঘটে কিনা। চাঁদনি হতাশ হলো, সাথে রাগও হলো। একবার কদমতলার দিকে তাকিয়ে চলে গেল সে। বাইরে ঝুম বৃষ্টি, ভোর রাত থেকে বৃষ্টি পড়া শুরু করেছে, সাথে মাঝে মাঝে দমকা হাওয়াও বইছে। সকালে নাস্তা করার জন্য সবাই ডাইনিং টেবিলে বসে গেছে, শুধু সঞ্জু আর চাঁদনি নেই। সঞ্জু ঘুমোচ্ছে আর চাঁদনি পড়ালেখার পেছনে পড়ে আছে। নাস্তা করার সময় নাকি এই মুহূর্তে তার নেই। হেলেনা আর সুমি খাবার বেড়ে দিচ্ছে। সুমি হলো ঝন্টুর বউ। চাঁদনি নিজের রুমের খাটের ওপর বসে আছে, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে। একসময় কলমটাও ছুঁড়ে ফেললো একটু দূরে। মেজাজ খুবই খারাপ। হিসাব বিজ্ঞানের এই একটা অঙ্ক নিয়ে সে কখন থেকে বসে আছে, তাও সেটা মেলাতে পারছে না। চাইলেই অন্য উপায়ে এই অঙ্কটা নিমেষেই করে ফেলা যায়, কিন্তু সেটা কিছুতেই করবে না সে। নিজে নিজেই এটা সমাধান করার তীব্র এক ঝোঁক ঝেঁকে বসেছে মাথায়। অঙ্কটাকে এত সহজে ছেড়ে দেবে না সে, এর শেষ দেখেই ছাড়বে। আবার কলমটা তুলে নিল হাতে, বইটা টেনে নিয়ে আসলো সামনে। ক্যালকুলেটরটা ধরার সাথে সাথেই বাড়ির সদর দরজায় করাঘাতের শব্দ শুনতে পেল। চাঁদনি পাত্তা দিতে চাইল না, কিন্তু পরপর আবারও করাঘাত হলো দরজায়। আগন্তুক এক নাগারে করাঘাত করিয়ে যাচ্ছে। চাঁদনির মেজাজ এবার আরও বেশি বিগড়ে গেল। করাঘাতের শব্দ ছুরির মতো বিঁধল কানে। চাঁদনি রুমে বসেই বড় গলায় বলল, কি বাড়িতে কি লোকজন নাই নাকি? কেউ দরজাটা খুলছে না কেন? কোনো সাড়া পেল না কারোর থেকে। ওদিকে দরজায় ক্রমাগত করাঘাত করেই যাচ্ছে। চাঁদনির আর সহ্য হচ্ছে না এসব। খাট থেকে নামলো দ্রুত। এই বাড়ির মানুষগুলোর সমস্যাটা আজও বুঝতে পারল না সে। বাড়িতে এত মানুষ থাকতেও সময়ের কালে কারোর খবর থাকে না। সেই তাকেই কাজ রেখে দৌড়ে দৌড়ে দরজা খুলতে যেতে হবে সব সময়। সবাই কি সময়ের কালে কানে তুলা গুজে রাখে নাকি? ভেবেই পাচ্ছে না। ধুর, শুধুই প্যারা। রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হলো চাঁদনি। দেখলো সুমিও এগিয়ে আসছে দরজা খোলার জন্য। সুমিকে মাঝপথ থেকে পাঠিয়ে দিয়ে নিজেই এগিয়ে গেল সদর দরজার দিকে। ডাকাত আসলেও এইভাবে দরজা ধাক্কাবে না, এমনভাবে দরজা না ধাক্কিয়ে একটু অপেক্ষা করে দেখতে হয়, সেটাই হলো ভদ্রতা। বলতে বলতে দরজা খুলল চাঁদনি। দরজা খুলতেই ভীষণভাবে চমকালো সে। যা দেখছে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। পরিচিত একটি মুখ দাঁড়িয়ে আছে চাঁদনির সামনে। চাঁদনি হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। পরিচিত মুখখানি খানিক হেসে বলল, আজকে কাদামাখা নই কিন্তু, দয়া করে অজ্ঞান হবেন না। চাঁদনির পাহাড় টলে উঠল। পড়ে যেতে নিয়েছিল সে, কিন্তু পরিচিত মুখের মানুষটি ধরে ফেলল। সেদিন যখন অজ্ঞান হয়েছিলেন তখন আমার ঘাড়ে দোষ চাপিয়েছিলেন, কিন্তু আজকেও অজ্ঞান হয়ে সেটাই করতে চান? চাঁদনির মন বলে উঠল, না না, এসব সত্যি না, এই সত্যি হতে পারে না। সবই চোখের ভুল, মনের ভুল। এগুলো হলো জেগে জেগে স্বপ্ন দেখা। মানুষটা চাঁদনির দিকে তাকিয়ে আবারও একগাল হেসে চাঁদনির পাশ কাটিয়ে ঘরের ভেতর চলে গেল। যেতে যেতে খাবার রুমের দরজায় গিয়ে দাঁড়ালো সে। একে একে রুমে উপস্থিত সকলের চোখ পড়ল তার দিকে। মঞ্জুর মুখ থেকে খাবার পড়ে গেল। এ কাকে দেখছে সে? সবার মুখে বিস্ময়ের ছাপ। পারভীন বিবি নিজের চশমা ঠিক থাকা সত্ত্বেও বারবার সেটা ঠিক করছেন। চশমার ভেতর থেকে সরু চোখে দরজার দিকে তাকিয়ে থেকে মানুষটাকে দেখতে দেখতে বললেন, আরে ওই মন্টু, পোলারের শোকানের মতো লাগে না? শোকেন নাকি? পারভীন বিবির কথায় মানুষটা ফিক করে হেসে দিল। মন্টু বিস্ময়ে বিমোহিত হয়ে বলল, আম্মা, ওটা কি আসলে ভূত ভাইয়া নাকি তার কোনো ছোট ভাই? এত বছর পরে একটা মানুষ ঠিক আগের মধ্যে দেখতে থাকে কি করে? মানুষটার মুখে এখনো হাসি লেগে আছে। সাবের সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দরজার দিকে। তার মুখে অস্ফুট স্বরে ফুটে উঠল, শৌখিন। সাবের সাহেব গভীর মনোযোগে তাকিয়ে আছেন শৌখিনের দিকে। শৌখিন এদিক ওদিক তাকিয়ে ঘরটা পর্যবেক্ষণ করছে। একটু একটু পরিবর্তন চোখে ধরা পড়েছে তার। দেয়ালে সেই পুরনো দিনের ঘড়িটা এখন আর নেই। সেটার জায়গায় অন্য একটা বড় নতুন ঘড়ি দেখা যাচ্ছে। সোফা, হ্যাঁ সোফাও পরিবর্তন। ওই পাশে কয়েকটা চেয়ার রাখা থাকতো আগে, সেগুলোও নেই। তার বদলে সেখানে বুক সেলফের ওপর কতগুলো বই ঠাসা। ওগুলো সাব্বিরের নিশ্চয়ই। শৌখিন সাবের সাহেবের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, সাব্বির ভাইকে দেখতে পাচ্ছি না যে, উনি বাড়িতে নেই?
হলরুমে এখন সবাই আছে, শুধু সঞ্জু অনুপস্থিত। ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমে কাতর। সাব্বির সাহেব শৌখিনের প্রশ্নের উত্তর দিলেন না, নিজেই পাল্টা প্রশ্ন করলেন, কোথায় ছিলে এতদিন? চলেই তো গিয়েছিলে, আবার ফেরত আসলে কেন? শৌখিন শান্তভাবে উত্তর দিল, এখান থেকে চলে যাওয়ার ইচ্ছে ছিল না কোনোদিনও, তবুও যেতে হয়েছিল। থাকতে পারিনি, ফিরে আসতে চেয়েছিলাম বারবার, সেটাও পারিনি। তবে এখন কি করে এলাম সেটাও জানি না। আর কোথায় ছিলাম? হ্যাঁ, ভালো জায়গাতেই ছিলাম। ভাগ্য যেখানে নিয়ে ফেলেছিল সেখানেই ছিলাম। ঘুরিয়ে পিছিয়ে কথা বলার অভ্যাস দেখছি এখনো যায়নি তোমার। শৌখিন হেসে ফেলল। কি করব বলুন, আপনার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেই ভালো লাগে আমার। আপনাকে দেখলেই মনে হয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। কেন, আপনি আমার ঘোরপ্যাঁচওয়ালা কথা পছন্দ করেন না? করি, তোমার কাছ থেকে কেন যেন ঘোরানো পেছানো কথা আশা করি আমি। তবে এই মুহূর্তে তোমার ওসব কথা কিছু মাথায় ঢুকছে না। তাই সহজভাবে বলো, যা সহজে বুঝতে পারি। কোথায় ছিলে তুমি এতদিন? পৃথিবীতে। সেই সকল মানুষ পৃথিবীতেই থাকে। পৃথিবীর কোনো জায়গাটায় ছিলে সেটা জানতে চাইছি। পৃথিবীর কোনো জায়গায়? শৌখিন ভাবতে লাগলো, কোন জায়গায় ছিলাম? পৃথিবীর উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? কোথায় ছিলাম? আমার মনে হয় আমি উত্তর আর পশ্চিমের মাঝামাঝি ছিলাম। মজা করছো? মোটেই না, ওখানেই ছিলাম বোধহয়। সাব্বির সাহেব দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। খানিক চুপ থেকে হেলেনাকে বললেন, ওকে খেতে দাও। কত দূর থেকে এসেছে কে জানে। সাব্বির সাহেব ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। তার মনে ভীষণ আনন্দ হচ্ছে হারানো কিছু খুঁজে পাওয়াতে। মন্টু অভিমানের সুরে ডাকলো, বুধ ভাইয়া। শৌখিন কাঁধ ঝাঁকিয়ে বলল, দেখা হয়ে গেল ভাই, আবারও। চাঁদনি এখনো বিস্ময় নিয়ে শৌখিনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শৌখিন বলল, আপনার বোনের ঘুম ভাঙবে কখন? চাঁদনি অবাক হলো, কেউ তো তাকে বলেনি যে সঞ্জু এখন ঘুমে। আপনি কি করে জানেন যে আপু ঘুমে? মন্টু অবাক হয়ে তাকালো। শৌখিন অন্যমনস্ক হয়ে কি যেন ভেবে বলল, সেটা আপনার বোন জানে। শৌখিন আসাতে মন্টু খুশিতে স্কুলে যাওয়া ক্যান্সেল করলো, ফোন করে ছুটি নিয়ে নিয়েছে। মনে আবারও জোড়া বিয়ের ব্যাপারটা উদয় হয়েছে তার। ফুরফুরা মনে কল দিল সাব্বিরের কাছে। সাব্বির কল রিসিভ করতে মন্টু বলল, বাজান, আজকে ছুটি লেগিয়ে বাসের টিকিট কেটে ফেল। সবচেয়ে বেশি ভালো হতো যদি একটি হেলিকপ্টার ভাড়া করতে পারতি। কি বাজান বাজান করছো? আজ নতুন সুরে কথা বলছো যে, আর হঠাৎ ছুটি বা লাগাবো কেন? বাড়িতে বিয়ে লাগবে, বিশাল আয়োজন করতে হবে। বিয়ের জন্য অফিস থেকে বেশি ছুটি নিয়ে আসবি। মেয়ে দেখা থেকে শুরু করে বউ ভাত, হানিমুন, এই হিসেব করে বেশি ছুটি নিবি। মন্টু কাকা, আবার শুরু করেছো? আমি তো বলেই দিয়েছি এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। না বললে তো হবে না বাপ। আমার স্বপ্ন তো তোর জন্য ভেস্তে দিতে পারি না। সেই কবে আমি স্বপ্ন দেখেছিলাম জোড়া বিয়ের। মধ্যে থেকে কিছু কাল এই স্বপ্ন স্থগিত হয়ে পড়েছিল, তবে আল্লাহর রহমতে আবার সব কিছু ঠিক হয়ে গেছে। এতদিন তোর বিয়ের কথা বলছি, তুই রাজি হসনি, সেই জন্য তোকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। রাজি হসনি বলেই এখন আমার স্বপ্নের জোড়া বিয়ে হবে বাড়িতে। মাথা কি ঠিক আছে তোমার? কী সব আবল তাবল কথা বলে যাচ্ছ কিছুই বুঝতে পারছি না। আর এখন এসব পাগলামি করে যাচ্ছ কিভাবে? তোমার তো এখন স্কুলে ক্লাস নেওয়ার কথা। স্টুডেন্টসদের মাঝে বসেই পাগলামি করছো? কি বাজান বাজান করছো? ছুটি নিয়েছি বুঝলি, আমি আজকে বিয়ের সব প্ল্যান করে ফেলতে চাই। কথাগুলো বলেই মন্টু হো হো করে হেসে উঠল। তারপর বলল, তোকে তো আসল খবরটাই দেওয়া হয়নি, ভূত ভাইয়া ফিরে এসছে। কি? কানে কি কম শুনিস নাকি? বললাম ভূত ভাইয়া ফিরে এসছে। কি বলছো? সত্যি মন্টু কাকা? নয়তো কি মিথ্যে বলছি? আমার কি আর মিথ্যা বলার মতো সময় আছে? জানিসই তো, এই স্কুলে চাকরি নেওয়ার পর থেকে আমার কোনো স্বাধীনতা নেই, সময় নেই। রুটিন মাফিক স্কুলে দৌড়েই আর বাড়ি এসি। চাইলাম জীবনটা ঘুরে ফিরেই কাটিয়ে দেবো, আর তোরা সবাই মিলে আমার জীবনটা ছারখার করে দিলি। আমি তো এসব চাকরি বাকরি চাইনি জীবনে। মন্টু দীর্ঘশ্বাস ফেলল। আহ মন্টু কাকা, আবার শুরু করলে অভিযোগ? সুযোগ পেলেই অভিযোগের ভান্ডার খুলে বসো। চাকরি নিয়ে উঠতে বসতে মন খারাপ করা বাদ দাও, আর ফোনটা নিয়ে দৌড় লাগাও শৌখিনের কাছে। মন্টু আর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নিয়ে হলরুমে শৌখিনের দিকে পা বাড়ালো। তার মানে আপনি বলতে চাচ্ছেন
আমার জন্যই আপনার বিয়েটা আটকে আছে? চাঁদনি বেলি ফুলের পাপড়িগুলো পানিতে ফেলে দিয়ে শৌখিনের দিকে তাকালো, বলল, নয়তো কি, আপনার জন্যই আটকে আছে। আপনি মানুন আর না মানুন এটাই সত্যি। আমি কি করলাম? কি না করেছেন সেটা বলুন। সেই যে গেলেন আর এতগুলো বছরে আপনার খোঁজ ছিল না। আপনার জন্য আপু তার সিদ্ধান্তে অটল রয়ে গেছে সব সময়। এত ভালো ভালো সম্বন্ধ আসার পরেও আপু বিয়ে করতে নারাজ। একটার পর একটা ঝামেলা করে বাহানা দিয়ে ঘরের মানুষগুলোকে বোঝাচ্ছে। কোনো সম্বন্ধ বিয়ে পর্যন্ত করাতে দেয়নি। সময় নিয়ে অপেক্ষা করে গেছে আপনার জন্য। আপুরই বিয়ে হয়নি এখনো, সেখানে আমি কিভাবে তার ছোট বোন হয়ে বড় বোনের আগে বিয়ের কথা বলতে পারি? এখন আপনি বলুন, কার জন্য আটকে আছে আমার বিয়ে? আমার বিয়ে হতে হতে আমার সে উড়াল দেবে হয়তো। না, ভুল বললাম, সে বোধ হয় উড়াল দিয়েও ফেলেছে। আচ্ছা, তার কাছে সরাসরি বললেই তো পারতেন। বলে দেন তার কাছে। তা আমি কখনোই পারবো না। এই 2.5 বছর ধরে শুধু তাকে দেখে যাচ্ছি, কথা বলার মতো সাহস, মন মানসিকতা কখনোই তৈরি করতে পারেনি। মাঝে মাঝেই ইচ্ছা হতো তার সাথে কথা বলতে, ঘুরতে, কিন্তু আমি কিছুই পারিনি। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম আপুর বিয়ের পর আপুর কাছে বলবো, তারপর আপু ঘরের মানুষের সাথে কথা বলে সব ঠিকঠাক করবে, সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাবে তার বাড়িতে। আমাদের প্রেম ভালোবাসা বিয়ের পরেই হবে। কিন্তু আপু তো বিয়েই করলো না এখনো পর্যন্ত। আমার মানুষটা হয়তো অন্য কারো হয়ে গেছে ইতিমধ্যে। চাঁদনি একটু হেসে আবারও বলল, তবে এটা আমাকে কষ্ট দেয় না জানেন। তাকে না পেলে হয়তো একটু কষ্ট পাবো, তবে সেটা বড় কোনো ব্যাপার না। আপুই আমার মন ভালো করার ওষুধ। তাকে নিয়ে ভেবে মন খারাপ হলে আপুর কথা ভাবি, তখন মনটা ভালো হয়ে যায়। আমি তো তাকে চোখের সামনে দেখতে পারি। মানুষটা আমার হোক বা না হোক, দেখতে তো পারবো, চাইলে কথাও বলতে পারবো। কিন্তু আপুর তো এইসব সুযোগ ছিল না। আপু তো না পেরেছে দেখতে, না পেরেছে একটু কথা বলতে। এমনকি আর কখনো আপনার সাথে দেখা হওয়ার সম্ভাবনা ছিল না বললেই চলে। আমি তো ধরেই নিয়েছিলাম আপনি আর কখনো ফিরতে পারবেন না। তবুও আমার আপু এই অনিশ্চয়তাকে গায়ে জড়িয়ে আপনার জন্য অপেক্ষা করে গেছে, ভালোবেসে গেছে তীব্রভাবে। অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে গেলেও বোধহয় আপনার জন্য অপেক্ষা করা থামাতো না। এত বেশি ভালোবাসে আপনাকে। বাড়িতে আসলে দেখতে পারি আপনার জন্য ভিতরে ভিতরে কতটা ছটফট করে। আশার আসলেই চাতক পাখির মতো চেয়ে থাকতো আপনার জন্য। এই বুঝি ফিরবেন আপনি? শেষমেশ শুধু নিরাশই হতো। কি গভীর ভালোবাসা আপুর, তার কাছে আমার এসব কিছুই না। আপুকে নিয়ে ভাবলে অদ্ভুত শান্তি লাগে মনে। শৌখিন শুধু তাকিয়ে রইল চাঁদনির দিকে। সঞ্জু ফ্রেশ হয়ে এসে হলরুমে সোফার উপর বসলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে। খিদে পেয়েছে খুব। সকালেই নাস্তা খাওয়া হয়নি। ঘুম থেকে উঠলো একটু আগে। এখন প্রায় 12:30 বেজে গেছে। হেলেনা এসে খাবার রেখে গেলেন টি টেবিলের ওপর। সঞ্জু কেবল খাওয়ার দিকে মনোনিবেশ করবে, তখনই চাঁদনি দৌড়ে আসলো, তার মুখে খুশির ঝিলিক। চাঁদনি বলল, আপু পরে খাবি, এখন ছাদে চল তাড়াতাড়ি। চাঁদনি সঞ্জুর থেকে কোনো উত্তরের জন্য বসে থাকলো না। নিজেই সঞ্জুর হাত থেকে প্লেটটা নিয়ে রেখে দিল। তারপর সঞ্জুর হাত ধরে নিয়ে যেতে লাগলো ছাদের দিকে। সঞ্জু কিছুই বুঝতে পারছে না। সে বার কয়েক জিজ্ঞেস করলো, এইসবের মানে কি? ছাদে কি কাজ? চাঁদনি কোনো উত্তর দিল না। খুশিতে উত্তেজনায় এলোমেলো পা ফেলে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করছে। একটু পরে দৃশ্যটা ভাবতেই মনে মনে পুলকিত হচ্ছে সে। ছাদে এসে দাঁড়াতেই গুড়ি গুড়ি বৃষ্টির স্পর্শ পাওয়া গেল। সঞ্জুর হাত ছেড়ে দিল চাঁদনি। সঞ্জু চাঁদনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, চাঁদনি, কি হয়েছে বলতো? কোনো ঝামেলা পাকিয়েছিস? এই জন্যই ছাদে নিয়ে এসেছিস চুপি চুপি, তাই না? কথা বলার জন্য, যাতে কেউ জানতে না পারে। চাঁদনি হেসে অন্যদিকে তাকালো, বলল, আমার দিকে এত কঠিন চোখে না তাকিয়ে আশপাশটা একটু চোখ রাখ। কথা দিচ্ছি তোর চোখের দৃষ্টি গভীর থেকে গভীর শীতলতায় ছেয়ে যাবে। সঞ্জু চাঁদনিকে কিছু বলতে চেয়েও বলল না। পুরো ছাদটা দেখে নিতে চাইলো একবার। ছাদের দক্ষিণ কোণে চোখ পড়তে সঞ্জু ভীষণভাবে চমকে গেল। থমকে গেল চোখের দৃষ্টি। হৃদয়ে কাঁপন ধরে গেল ঝড়ের গতিতে। মাথা থেকে পা পর্যন্ত এক শিরশিরে ঠান্ডা অনুভূত হলো। পৃথিবীটাও যেন ভীষণভাবে কেঁপে উঠল একবার। শৌখিন দাঁড়িয়ে আছে ছাদের দক্ষিণ কোণাটায় রেলিং ঘেঁষে, তাকিয়ে আছে সঞ্জুর দিকেই। মুখে স্বস্তি, শান্তির ছাপ। সঞ্জু চোখ দুটো বন্ধ করলো, আবার সাথে সাথেই খুলল। যা দেখছে সেটাকে কি জেগে জেগে রঙিন স্বপ্ন দেখা বলে খুব বেশি ভুল হবে?
এই যে স্বপ্নের মতোই রঙিন, বাস্তবতাও যে স্বপ্নের মতো বেশি রঙিন হতে পারে তা ধারণাই ছিল না। এই বাস্তবতার মুখোমুখি হতেই তো এতগুলো বছর হতাশার মাঝেও তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করেছিল। এই তো সেই মানুষটা, যার প্রতীক্ষায় থাকতে থাকতে হৃদয়টা দহনে দগ্ধ হয়েছে অগণিতবার। কত রাত যে ছটফট করতে করতে ঘুম ভেঙে গেছে মানুষটার জন্য। এই তো সেই মানুষটা, যাকে হৃদয় উজাড় করে ভালোবেসে গেছে, খুব যতনে, খুব গোপনে, খুব করে ভালোবেসেছে। শৌখিন কয়েক পা সঞ্জুর দিকে এগিয়ে এসে দাঁড়ালো। সঞ্জু শৌখিনের দিক থেকে চোখ সরিয়ে কদম গাছ দুটোর দিকে তাকালো। মনে হচ্ছে যেন গাছের ফুলগুলো আজ আনন্দে মাতোয়ারা হয়ে হাসছে। তারপর চাঁদনির দিকে তাকালো। চাঁদনির মুখেও সে কি হাসি! চাঁদনি চোখ দুটো যেন বলছে, কি আপু, কেমন লাগছে? খুব খুশি হচ্ছিস তাই না? তোর অপেক্ষার অবসান ঘটেছে। তোর মানুষটা অসাধ্য সাধন করে প্রমাণ করেছে সে কথা দিয়ে কথা রাখে। তোর হতাশা মাখা আধার দিনগুলো বিদায় নেবে এবার। সঞ্জু মনের তৃপ্তি মেখে নিঃশব্দে হাসলো চাঁদনির দিকে তাকিয়ে থেকে। এরপর আবারও তাকালো শৌখিনের দিকে। এই মানুষটাকে দেখার কত অপেক্ষা ছিল তার, কত ব্যাকুল হয়ে থাকতো একটি বার দেখার জন্য। মানুষটাকে ভেবে ভেবে হতাশায় যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইতো, তখনও মনে মনে খুব করে চাইতো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে একটা সেকেন্ডের জন্য হলেও এই মানুষটাকে দেখে যেতে চায়। আর সেই মানুষটা এখন সত্যি সত্যি চোখের সামনে দাঁড়িয়ে আছে। হাত বাড়ালেই তাকে ছুঁয়ে দেখা যাবে। এই যে বিশ্বাসকেও অবিশ্বাস্য করে তোলে। সঞ্জুর কান্না পাচ্ছে, অনেক দিনের কান্নাকে এবার ফলপ্রসূ করতেই সে যেন কান্নার উৎপত্তি হতে চাওয়া। সঞ্জুর দিকে দৃষ্টি স্থির রেখে কয়েক হাত দূর ব্যবধানে দাঁড়িয়ে শৌখিন জিজ্ঞেস করলো, কেমন ছিলেন এতদিন? শৌখিনের কথা শুনে সঞ্জুর হৃদয়ের কাঁপন আরও বেড়ে গেল। সেই চিরচেনা কণ্ঠস্বর, যেই কণ্ঠ শুনে শুনে কাটিয়ে দেওয়ার ইচ্ছা জীবনের সব কয়টা আশার। সেই কণ্ঠস্বরের মানুষটা হয়তো জানে না তাকে ছাড়া একটা দিনও ভালো থাকতে পারেনিও। সঞ্জু মুখে কিছু বলতে পারল না, কেবল হ্যাঁ সূচক মাথা নাড়ালো। শৌখিন মৃদু হাসল। সত্যিই ভালো ছিলেন? সঞ্জু আস্তে করে বলল, ভালো ভালো ছিলাম আমি। একটু কেঁপে উঠল গলা। মিস করেছেন আমায়? সঞ্জু আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালো। শৌখিন বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, সঞ্জুর নিজের আবেগ নিয়ন্ত্রণ করে আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। যে মানুষটি দীর্ঘ সময় পর তার কাছে আছে, সেই মানুষটাকে আবারও হারিয়ে ফেলার ভয় হয়, ভীষণ ভয়। সঞ্জু ছুটে এসে জড়িয়ে ধরল শৌখিনকে। শৌখিনের বুকে মাথা গুজে বলল, না, ভালো ছিলাম না আমি, একদমই ভালো ছিলাম না। অপেক্ষা অনেক কষ্টের, তাই না? সঞ্জু এবার কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অপেক্ষা খুব কষ্টের, খুব হতাশার। আমি বলেছিলাম একটা আশার কেন, 1000টা আশার অপেক্ষা করতে পারবো আমি আপনার জন্য। কিন্তু অপেক্ষা করা যে এতটা ভয়ানক সেটা আমি আগে বুঝতে পারিনি। আমি আর অপেক্ষা করতে পারবো না, একটা দিন না, একটা মুহূর্ত না, আমি শেষ হয়ে যাব তাহলে। কত যে হতাশায় কাটে অপেক্ষার প্রত্যেকটা মুহূর্ত, সেটা শুধু আমি জানি। অপেক্ষার শেষে যখন নিরাশ হতে হয়, সেই সময়কার অনুভূতি আমি জানি। আমাকে আমাকে ফেলে রেখে আবার চলে যাবেন না তো? জীবনের বাকি দিনগুলো আমার সাথে থেকে যান। শৌখিন নীরব রইল, কিচ্ছু বলল না। সঞ্জু শুধু শৌখিনের বুকের ধুকপুক করা শব্দটাই শুনতে পাচ্ছে। সঞ্জু শৌখিনের বুক থেকে মাথা তুলে তাকালো শৌখিনের মুখপানে। শৌখিনের মুখে কেমন একটা অনিশ্চিত ভাবনা খেলা করছে। সঞ্জুর ভয় হলো, শৌখিনকে আবারও ক্ষণিকের জন্য তার কাছে এসেছে। সঞ্জু উদ্বিগ্ন হয়ে বলল, সত্যি কি আবার চলে যাবেন? যদি যাই। সঞ্জু শৌখিনকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল শৌখিনের দিকে। শৌখিনও অসহায় চাহনিতে কিছু সময় তাকিয়ে রইল সঞ্জুর দিকে। তারপর হঠাৎ এক সময় মুখ টেপে হেসে উঠল। তার জীবনের ধরা বাঁধা নিয়ম যে এবার ভেঙে গেছে, কেটে গেছে অনিশ্চয়তার বেড়াজাল। সঞ্জুর কপাল কুঁচকে গেল। হাসছে কেন শৌখিন? মজা করছে তার সাথে? শৌখিন নিজের হাসি থামিয়ে বলল, ভাবছি যাব না, থেকেই যাই আপনার সাথে, কি বলেন? শৌখিন সত্যি সত্যি মজা করছে তার সাথে। সঞ্জু অভিমানের সুরে বলল, নিষ্ঠুর লোক একটা। তাহলে অপেক্ষায় কেন ছিলেন এই নিষ্ঠুর লোকটার জন্য? সঞ্জু কিচ্ছু বলল না, গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো। গুড়ি গুড়ি বৃষ্টি আস্তে আস্তে ভারী হচ্ছে। শৌখিন বলল, বৃষ্টি নেমেছে, নিচে যান। যাব না। জ্বর আসবে।
ওসব জ্বর কত এলো কত গেল, ওসব এখন আর পরোয়া করি না। তা যদি আপনি আমাকে নিয়ে এতটাই চিন্তিত হন, তবে নিজের শার্ট খুলে আমার মাথায় ধরুন। কি? সঞ্জয় চোখ দিয়ে ইশারা করলো শার্ট খুলে মাথায় ধরার জন্য। শৌখিন হেসে ফেলল, হাসলো সঞ্জু। শৌখিন গায়ের শার্ট খুলতেই ভেতরে থাকা গেঞ্জিটাও ভিজে গেল বৃষ্টির ফোঁটায়। শৌখিন হাতের শার্টটা সঞ্জুর মাথার ওপর ধরলো, যদিও তাতে বৃষ্টি আড়াল হলো না। আর শার্ট তো আগে থেকেই বৃষ্টিতে ভিজেছিল। না হোক বৃষ্টি আড়াল, তবুও শার্ট দিয়ে বৃষ্টি আড়াল করার অকেজো কাজটি রয়ে যাক দুজনের স্মৃতি জুড়ে।